হয়েছে এবং প্রেক্ষাপটটি ঠিক এরকম যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যদি আজ বেঁচে থাকতেন তাহলে 2024 সালে তারা তাদের যে অপূর্ণতা ছিল অর্থাৎ কলেজে পড়ার যে বাসনা সেই বাসনাটি তারা পূর্ণ করতে চাইতেন এবং সেই পূর্ণতা পাওয়ার জন্য আসতেন আমাদের অধ্যক্ষ ইসলাম স্যারের কাছে যে এই সুন্দর ক্যাম্পাসে যেন তারা ভর্তি হতে পারে পড়ালেখার সুযোগ পায়। তবে সেই বিষয়টি কেমন হয়ে দাঁড়াচ্ছে যদি আমরা প্রথমেই চলে যাই আমাদের চোখের কবি, সামনের কবি, ভালোবাসার কবি কাজী নজরুল ইসলামের কাছে তিনি তার গ্রহের বীণা বাজিয়ে ঠিক কেমন ভাবে নিবেদন জানাতেন এই প্রতিষ্ঠানটিতে ভর্তি হওয়ার জন্য। বিষয়টি হচ্ছে এখানে আসন আছে মাত্র একটি, সেই একটি আসনে লড়াই করবেন কবিগুরু, লড়াই করবেন বিদ্রোহী কবি। এখন বিদ্রোহ এখানে কাজে লাগবে নাকি প্রেম এখানে কাজে লাগবে সেটি আমরা দেখব। প্রথমেই আমরা চলে যাচ্ছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি দুখুমিয়া ওরফে কাজী নজরুল ইসলাম। আমি একজন শিষ্য এবং আমার পাশে এবং পিছনে যিনি দণ্ডায়মান তিনি আমার গুরু শ্রীনিবাস রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বিশ্বকবি এবং আমি নিঃস্ব কবি, কিন্তু বিশ্বকবি বলেছেন যা সাধারণের মধ্যে অসাধারণ সেই অসীম। বিশ্বকবির কথার সূত্র ধরে আমি এই সাধারণ দুখুমিয়ায় আজ অসীম হতে এসেছি। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত শ্রোতা মণ্ডলীকে যারা বিশ্বকবি এবং জাতীয় কবির বক্তৃতা শুনতে এখানে এসেছেন। আসলে বিষয়টা দাঁড়াচ্ছে এই সমাজে যে বৈষম্য, এই সমাজে যে অন্যায়, অবিচার, অত্যাচার, বিভ্রান্ত মানুষ, লুণ্ঠিত মানুষ, বঞ্চিত মানুষ, লাঞ্ছিত মানুষ, নির্যাতিত মানুষ যারা আছে তাদের পক্ষে আমি আমার কণ্ঠস্বরকে দৃঢ় করেছি। কেন আমাকে প্রয়োজন এই শিক্ষা প্রতিষ্ঠানে? দেখুন, আজকে শিক্ষার্থীরা পদে পদে বৈষম্যের শিকার। আজ সাম্প্রদায়িকতা দানা বেঁধেছে দেশের প্রতিটা কোণে। আজ নারী পুরুষের মধ্যে এক আকাশ সম বৈষম্য। আমি কিন্তু লিখেছিলাম হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা কোন জন, কান্ডারি বলে ডুবিছে মানুষ, সন্তান মোর মার। আমি লিখেছিলাম বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমি লিখেছি গাহি সামনের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নয় কিছু মহিয়ান। আমি শুধু বিদ্রোহের কবি না, আমি গণমানুষের কবি। শুধু বিপ্লব শুনে আপনারা মনে করছেন আমি রাগী, তেজি, উদ্দীপ্ত। না, আমি পৃথিবীতে প্রেম দিতে এসেছিলাম। যেখানে আমি প্রেম পাইনি সেখানেই আমি করেছি বিদ্রোহ। আমি কি শুধু কবি? আমি যোদ্ধা, আমি সৈনিক, আমি লাঠিয়াল, আমি মুয়াজ্জিন, আমি কাদের, আমি ইমাম, আমি সঙ্গীতজ্ঞ, আমি গণসাংবাদিক, আমি কাজী নজরুল ইসলাম। নজরুল মানে নরুল, যে কোনো নিয়মের তোয়াক্কা করে না। দেখুন, আজকের এই শিক্ষা প্রতিষ্ঠানে আমার সঙ্গে লড়াই করতে এসেছেন বিশ্বকবি। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বিশ্বকবি কিন্তু আমার 38 বছরের সিনিয়র। তার উচিত এখন নৈশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, কারণ তিনি একজন 38 বছরের ছোট ব্যক্তির সঙ্গে লড়াই করতে এসেছেন একটি সিটের জন্য। এটা নিতান্তই গ্লানি এবং লজ্জার বিষয়। তবুও তিনি আমার গুরু। তিনি এই বাংলার আকাশে তারকা খচিত একটি নক্ষত্র, আর আমি এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলায় একজন সামান্য সাধারণ কবি। বিশ্বকবি, আপনার পিছনে কি কখনো ব্রিটিশদের গোয়েন্দা লেগেছে? আপনার পিছনে কখনো কি রাজার প্রহরী লেগেছে? আমি যখন লিখলাম আনন্দময়ীর আগমনে আর কতকালে থাকবে বেটি মাটির ঢালার মূর্তি আড়াল, সর্বজয়ারে জয় করেছে অত্যাচারী শক্তি চাড়াল, দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি। ভূ ভারত আজ কসাইখানা, আসবি কখনো সর্বনাশী। আমাকে কিন্তু ব্রিটিশ রাজরা কয়েদ করেছিল। কেন কয়েদ করেছিল? আমি শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করেছি, আমি শোষিত মানুষের বিরুদ্ধে পক্ষে দাঁড়িয়েছি, শোষকদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমি যখন জেলে কয়েদ হলাম, আমি জেলে কয়েদ হয়ে লিখলাম আমি সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ আসে, মোর চোখ আসে, মোর পদ্ম গিয়ে খুন আসে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আপনি আমার সঙ্গে লড়াই করতে এসেছেন। আমি জানি আপনি আমার গুরু এবং আপনি সিটটা পেয়ে যাবেন।
এবং কেন পাবেন তাও জানি, কারণ এখানে যদি বিশ্বকবি কোটা থাকতো তাহলে আপনি বিশ্বকবি কোটায় ঠিকই চান্স পেয়ে যেতেন। কিন্তু আপনি নোবেল পেয়েছেন, আপনি বৈশ্বিক মানুষের সম্মান পেয়েছেন, কিন্তু আমি এই বাংলায় বিপ্লব এনেছি, গণজাগরণ এনেছি, মানুষে মানুষের দ্বন্দ্ব, মানুষে মানুষের যে সংঘাত তাকে দূর করার জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দিয়েছি। কজন কবি পারে? আমি ব্রিটিশদের বিরুদ্ধে লিখেছি কারণ ভগবান ভেবে চাই করবে রক্ত জামার শীতল পুজোর পাষাণ বেদী। আমি লিখেছি শিকল পরা ছল নগরের শিকল পরা ছল, এই শিকল পরা শিকল তোদের করবর বিকল। আমি এত দ্রোহ করিনি, আমি প্রেমের কবিতাও লিখেছি। আলগা করবো ওপার বাঁধন দিল ওহি মেরা ফাস গই। আমি লিখেছি তুমি সুন্দর তাই চেয়ে থাকি, একে আমার অপরাধ। আমি লিখেছি দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি, দারু চিনি বা দেশে তুমি উদাসিনী গো সুনন্দবাসিনী। আমি এক হাতে লিখেছি শ্যামা সঙ্গীত, এক হাতে লিখেছি গজল। আমি লিখেছি হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আমি লিখেছি শ্যামা সঙ্গীত আমার কালো মেয়ের কালো নাচন দেখে যা। তবু কি আমি সিটটা পাবো না? যে কবি বিপ্লব করতে জানে, যে কবি গণজাগরণ, যে কবি বৈষম্যের বিরুদ্ধে সর্বদা না না না, যে কবি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, যে কবি সকল সংঘাতকে উপড়ে ফেলে বিপ্লবের মন্ত্রে এই বিভাগকে উদ্দীপ্ত করে, সেই কবি যদি আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানের সিট না পায় তাহলে কে পাবে? কারণ আমি লিখেছিলাম থাকবো না তো বদ্ধ ঘরে, দেখবো আমার জগৎটাকে। আমি লিখেছিলাম আমরা যদি না জাগি না কেমনে সকাল হবে। মা আজকে যদি আমাকে সিটটা না দেওয়া হয়, আজ আমি আবার গ্রহের মন্ত্রে উজ্জীবিত হব, বলবো তোমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলে পারি। আর বারবার বলবো মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা প্রকৃতির মতো সচ্ছল। নজরুল মানে নরুল, এই সিটটা অবশ্যই কাজী নজরুল ইসলাম পাবে। কারণ বৈষম্যের কোন স্থান শিক্ষা প্রতিষ্ঠানে নেই, সংঘাতের কোন স্থান শিক্ষা প্রতিষ্ঠানে নেই। শিক্ষা প্রতিষ্ঠান মানব প্রেমে বিশ্বাসী, শিক্ষা প্রতিষ্ঠান কোন রকম বৈষম্যে বিশ্বাসী না। আজ কাজী নজরুল ইসলাম এসেছে দ্রোহ নিয়ে, পেয়ে যাবে আপনাদের ভালোবাসা, সকলের ভালোবাসায় শিখতে হবে কাজী নজরুল ইসলাম ওরফে দুখু মিয়া। আমি বিশ্বকবি ছিলাম, বিশ্বকবির শিষ্য রূপে আজ আপনাদের সামনে আবারও আসীন হলাম। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ বিশ্বকবির বিরুদ্ধে আজকে আমি দাঁড়াইনি, তিনি আমার গুরু। তিনি যদি সিটটা পেয়েও যান আমি দুঃখিত হব না, কিন্তু জানি তিনি উদার এবং বড় মনের মানুষ। আমার গুরু অবশ্যই আমাকে সিটটা দিয়ে দেবেন। ধন্যবাদ। এই মুহূর্তে যখন বিদ্রোহী কবি কোনো কথা বলে বা বাদ রুদ্ধ করার যে চেষ্টা বিদ্রোহী করতে যায়, তাহলে তার পরিণতিটা কি হতে পারে সেটা আমরা আশা করতে পারছি বলেই হয়তো বা বিদ্রোহী কবির কথাটিকে আমরা পরিপূর্ণভাবে বলার সুযোগ কি করে দিয়েছি, অন্তত এই জায়গাতে সেটা পূর্ণতা পেয়েছে। এই মুহূর্তে আমরা একটা বিদ্রোহের মধ্য দিয়ে যখন এসেছি, যখন আমাদের তারাগুলোকে সামনে রাখার প্রচেষ্টা চলছে, কারণ যে মুহূর্তে তারাগুলো ভেঙে দিতে পারেন আমাদের বিদ্রোহী কবি, তো ঠিক সেই মুহূর্তে আমরা একটু ফুল ফোটাবার চেষ্টা করছি। গতকালকে একটি ঝড় গিয়েছে, ঝড়ের পরে আজকে কিন্তু চমৎকার সূর্য উঠেছে এবং চমৎকার দিনের আবির্ভাব ঘটেছে। ঠিক সেই মুহূর্তে যদি আমরা বলি আজই থাকে রবির পর, কেমন বসিল গানের পর, কেমন বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। এখন প্রভাত পাখির গান শোনাতে আসছে রবির আলো নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ ওরে অবুজ, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। আমি সেকালের রবি ঠাকুর নই, আমি 2024 সালের অতি উদ্দীপ্ত অতি উন্নত সকল গুণে গুণান্বিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল, তোমার ওই কেশগুচ্ছ দেখে আমার বলতে ইচ্ছা করে, নজরুল তুমি করিয়াছ কি ভুল, দাড়ি না রেখে রাখিয়াছ তুমি চুল। এই নাও দুটি ফুল, প্রেমিকাকে দিয়ে শুধরে নিও তোমারই সকল ভুল।
আজকের এই ডিজিটালাইজেশনের যুগে এসে নজরুলের ওই প্রতিবাদী কবিতা যদি ফেসবুকে পোস্ট করা হতো, তাহলে ডিজিটাল আইনের আওতায় আপন হাতের মুঠোয় বিশ্বকে না দেখে দেখতে হতো তার ওই কেশ বিশিষ্ট মুন্ডুকে। আজকাল সকল কর্মক্ষেত্রে যেমন গুরুজনদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করে তাদেরকেই আসনটি ছেড়ে দেওয়া হয়, ঠিক তেমনি আজকের এই মহাবিদ্যালয়ের আসনটির প্রকৃত দাবিদার আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রত্যহ প্রভাতে ভানুর দেখা যখন এই বাংলায় মেলে, তখন ধ্বনিত হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওপার বাংলায় ধ্বনিত হতে থাকে জনগণ মন অধিনায়ক জয় হয়ে, যা প্রায় 200 কোটি মানুষের হৃদয়ে মিশে আছে। আজ এই সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের পদ্মস্ফুটিত পুকুরের শোভা বর্ধন করতে আমি হাজির হয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ এই কলেজের আসন যদি আমি পাই, তাহলে আমি এটুকু নিশ্চয়তা দিতে পারি, এই কলেজের শোভা আমি এই জমিদার আরো বেশি বর্ধন করে দেব। নিজের আপন প্রেমিকার দিকে তাকিয়ে দৃষ্টি স্থির করে যদি আপনি কখনো বলেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত সুমধুর, এমন প্রেম নিবেদনে আমি সক্ষম হয়েছি এবং এই কারণে আজ এই মহাবিদ্যালয়ের এই আসনটির প্রকৃত দাবিদার আমি বিশ্বকবি। আমার জীবনের চরম দুঃখ ও দুর্দশার মধ্য দিয়েও আমি লিখেছি 95টি ছোট গল্প, 52টি কাব্যগ্রন্থ, 38টিরও বেশি নাটক এবং 2000-এরও বেশি গান। আমি যদি এই মহাবিদ্যালয়ের আসনটি পাই, তাহলে আমার দেখা দেখি আমার থেকে অনুপ্রাণিত হয়ে এই মহাবিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী রচনা করবে, চোখ দুটো তার পটল চেরা, দারুণ লাগে তার পেছনে ফেরা, নাকটা দেখতে লাগে একটা বাঁশি, কি সুন্দর তার মুখের হাসি, মুখটা যেন লাল দুটো বাটি, দাঁতগুলো তার হীরের চেয়েও খাঁটি, চুলগুলো যেন সমান রাস্তার সেতু, সে আমার ভালোবাসা মিতু। আমার জীবন চরম পূর্ণতার মধ্য দিয়ে কেটেছে, অন্যদিকে কাজী নজরুলের জীবন কেটেছে চরম আক্ষেপের মধ্য দিয়ে। তার জীবনে আক্ষেপ ছিল বলেই তার এমন সৃষ্টিকর্ম আপনারা উপহার পেয়েছেন, এবং আমার জীবনে পূর্ণতা ছিল বলেই আমার এই সৃষ্টিকর্মগুলো আপনারা উপহার পেয়েছেন। আজকের এই আসন যদি কাজী নজরুল ইসলাম পেয়ে যান, তাহলে তার জীবন পূর্ণতা পাবে, এবং যার মধ্য দিয়ে আপনারা আর কাজী নজরুল ইসলামকে কাজী নজরুল ইসলাম হিসেবে পাবেন না। তবে যদি আপনারা আজকের এই আসনটি আমাকে দেন, অর্থাৎ এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেন, তাহলে আমি এটুকু নিশ্চিত করতে পারি আপনারা পাবেন আরো উন্নত রবি ঠাকুরকে, এবং এই জমিদার আপনাদের এই মহাবিদ্যালয়ে গড়ে দেবে আরো নতুন 2টি ভবন। তাই অধ্যক্ষের কাছে আমার আবেদন থাকবে এবং সভাপতির কাছে আমি জানিয়ে যাচ্ছি, এই আসনটির প্রকৃত দাবিদার আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ধন্যবাদ সকলকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন সমাজের পূর্বের মতো বয়স হয়েছিল, এখন আমাদের আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় আমাদের স্যার, তিনি অধ্যক্ষ স্যারকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন যে এই দুটি লক্ষ্যকে যদি বাংলা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ কখনো হারিয়ে ফেলে, তাহলে এই দায় নেওয়ার জন্য কেউ কিন্তু প্রস্তুত থাকবে না। তো আমরা এমন সুন্দর আলোচনা করতে চাই না, এজন্য একটি আসনের বদলে 2টি আসন অর্থাৎ আরো একটি আসন বৃদ্ধি করে আমাদের 2 লক্ষটিকে বাংলা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভর্তি সুযোগ প্রদান করেছেন আমাদের অধ্যক্ষ স্যার সবাই বলে